আমরা প্রথম পড়েছিলাম যে অ্যানাটমিক্যাল প্লেন কাকে বলে। যখন আমরা কোনো একটা কাল্পনিক রেখা দ্বারা শরীরকে বিভিন্ন অংশে ভাগ করছি, উপর নিচে সাইডে এবং হচ্ছে সামনে পিছনে, এই যে কাল্পনিক রেখা দ্বারা আমাদের শরীরকে ভাগ করছি তাকেই আমরা বলছি হচ্ছে অ্যানাটমিক্যাল প্লেন। প্রধানত আমাদের বডিতে 3 ধরনের প্লেন দেখা যায়। একটা হচ্ছে ট্রান্সভার্স প্লেন বা হরাইজন্টাল প্লেন, যেটাকে হচ্ছে বডিকে হচ্ছে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আপার পোর্শন আর একটা হচ্ছে লোয়ার পোর্শন, যেটা আমরা ডক্টরি ভাষায় বলা হয় যে সুপিরিয়র আর নিচেরটাকে বলা হয় ইনফিরিয়র। মানে আপার হচ্ছে সুপিরিয়র আর লোয়ার হচ্ছে ইনফিরিয়র। এই দুটো ভাগে যখন ভাগ করছি তখন তাকে আমরা বলছি কিনা যে ট্রান্সভার্স প্লেন বা হরাইজন্টাল প্লেন। সেকেন্ড আসছি যে ফ্রন্টাল প্লেন। ফ্রন্ট মানে হচ্ছে সামনে, তাহলে এইরকম ভাবে উপর থেকে নিচে মানে উল্লম্ব রেখা দ্বারা যখন আমরা বডিকে হচ্ছে সামনে আর পিছনে, অর্থাৎ সামনের অংশকে আমরা ডক্টরি ভাষায় যেটা বলা হয় যে শব্দটা ইউজ করা হয় যে অ্যান্টেরিয়র, আর ব্যাক হচ্ছে পোস্টেরিয়র বা ডরসাল, এই দুটো ভাগে যখন আমরা ভাগ করছি তখন তাকে আমরা বলছি ফ্রন্টাল প্লেন। আর হচ্ছে স্যাজিটাল প্লেন কি না, আমরা বডিকে যখন হচ্ছে লেফট আর রাইট এই দুটো ভাগে ভাগ করছি তখন তাকে আমরা বলছি স্যাজিটাল প্লেন। তারপর আমরা যেটা ইম্পর্টেন্ট কতগুলো টার্ম শিখেছিলাম যে হাইপো মানে হচ্ছে কম, হাইপার মানে বেশি, তারপর হচ্ছে ট্র্যাকি কথার মানে হচ্ছে খুব দ্রুত হারে হচ্ছে মানে নর্মাল যে রেঞ্জ থাকে তার সেই হারটা থেকে যখন খুব বেশি পরিমাণে হয়ে যায়, যেমন হচ্ছে ট্যাকিকার্ডিয়া। যখন এই কথাটা ইউজ করা, কার্ড কথাটা সাধারণত আমাদের হার্টকে রিপ্রেজেন্ট করে, যখনই হচ্ছে ব্রাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া ইউজ করা হবে তার মানে আমাকে বুঝতে হবে যে আমাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা হচ্ছে। যেমন ধরুন হচ্ছে হার্টের যে 1 মিনিটে 72 থেকে মোটামুটি মিনিমাম ধরা হয় যে 72 থেকে 80 বার, যদি পাম্প ওটা 100 বার হয়ে যায় তখন তাকে বলা হয় যে ট্যাকিকার্ডিয়া। আবার ওটা যখন রিদিমটা যখন আরো কম হয়ে যায়, না তখন তাকে আমরা বলছি বার্ডিকার্ডিয়া। বার্ডি মানে কথার অর্থ হচ্ছে যে কম, আর হচ্ছে ট্যাকি মানে হচ্ছে বেশি, যেটা খুব তাড়াতাড়ি হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমরা আর কি পড়েছিলাম যেটা আমাদের খুব বেশি আর কি কথাটা ইউজ করা হয় থেরাপিতে, সেটা হচ্ছে আইটিস কথাটা। আইটিস কথাটা যখনই থাকবে তখনই বুঝতে হবে যে সেই জায়গাটাকে বোঝাচ্ছে ইনফ্লামেশন, মানে সেই জায়গা ইনফ্লামেশন হয়েছে বলে এই আইটিস কথাটা আমরা ইউজ করছি। যেমন বলা হয় যে আর্থারাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, তার মানে হচ্ছে কি অ্যাপেন্ডিসের ওই জায়গাটা হচ্ছে ইনফ্লামেশন আছে, এই জন্য আইটিস কথাটা ইউজ করা হবে। আইটিস কথাটা যখনই ইউজ করা হয় তখন আমাদের কতগুলো সাইন আমরা ইউজ করি। যেমন ডক্টরের কাছে কোনো সমস্যা নিয়ে গেলে ডক্টররা জিজ্ঞাসা করে, ধরুন কারো আগের দিন হয়তো বমি করেছে বা এরকম ডিহাইড্রেশন হয়ে গেছে, তাকে সবাই জিজ্ঞাসা করে যে আপনি কি খেয়েছেন বা কি করেছেন, আগের দিনে কি করেছে সেইটা যখন জিজ্ঞাসা করা হয় না, যে মুখ থেকে যখন শোনা হয় সেটাকে আমরা বলি যে সিমটম। আর সাইন হচ্ছে আমরা সেটাকে দেখতে পাবো, যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সাইন। যেমন হচ্ছে আইটিসের ক্ষেত্রে আমরা এই কতগুলো সাইন দেখি, যেখানে হচ্ছে রেডনেস থাকবে, সেই জায়গাটা হচ্ছে সয়েলিং থাকবে অর্থাৎ ফুলে যাবে, পেন হবে, তারপরে হচ্ছে ধরুন গরম হয়ে যাবে, আর হচ্ছে তার যে কাজ করার ক্ষমতা, সেই কাজ করার ক্ষমতাটা চলে যাবে। এই কতগুলো সাইন দেখে আমরা সাধারণত বলি যে ওই জায়গাটা যে ইনফ্লামেশন আছে। তার জন্য প্রথম যেটা বলা হয়, যদি সেই জায়গাটা খুব বেশি পেন থাকে তখন আমরা বলি যে পুরো রেস্ট দিতে, তারপর তার সাথে হচ্ছে আইস দিতে। যেহেতু ইনফ্লামেশন আছে তার মানে ওই জায়গাটা হচ্ছে ব্লাড এসে বেশি জমা হয়ে যাচ্ছে, তার কাজ ক্ষমতা কমে যাচ্ছে, সেই জন্য সবার প্রথম কাজ হচ্ছে রেস্ট দেওয়া আর হচ্ছে আইস লাগানো। এইটা এই দুটো হচ্ছে সবার প্রথম কাজ, এটা ছিল। তারপরে ছিল হচ্ছে আমাদের, তারপরে আমরা কি শিখেছিলাম, আর পরে হচ্ছে বডি অফ ক্যাভিটি অফ দ্য বডি। আমাদের শরীরের ফাঁকা স্থান, মানে শরীরের যে ফাঁকা স্থানগুলো রয়েছে তাকে আমরা হচ্ছে ক্যাভিটি বলছি, হচ্ছে অ্যানাটমিক্যাল ভাষায় আর কি, ডক্টরি ভাষায়। এই ক্যাভিটিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডরসাল ক্যাভিটি আর একটা হচ্ছে ভেন্ট্রাল ক্যাভিটি। ডরসাল মানে হচ্ছে পিছনের দিক, অর্থাৎ পিছনের দিকে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে তাকে আমরা বলছি ডরসাল ক্যাভিটি, আর সামনের দিকে অর্থাৎ পেটের দিকে যে তাকে বলছে যে ভেন্ট্রাল ক্যাভিটি, অর্থাৎ উদরীয় ফাঁকা স্থান আর একটা হচ্ছে পৃষ্ঠীয় ফাঁকা স্থান। ডরসাল ক্যাভিটির মধ্যে কি কি রয়েছে না, স্পাইনাল আছে, স্পাইনাল ক্যাভিটি, আর একটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, এই দুটো।
আর ভেন্ট্রাল ক্যাভিটির মধ্যে কি রয়েছে না হচ্ছে থোরাসিক আর হচ্ছে অ্যাবডোমিনো পেলভিক ক্যাভিটি। অ্যাবডোমেন আছে আর হচ্ছে পেলভিক আছে আর থোরাসিক আছে। এই হচ্ছে আমাদের হচ্ছে ভেন্ট্রাল ক্যাভিটির মধ্যে রয়েছে। তারপর আমরা পড়েছিলাম যে অ্যাবডোমিনাল এরিয়া। চারটে অ্যাবডোমিন আমরা যদি মানে চারটে অ্যাবডোমিনাল এরিয়া রয়েছে যাকে আমরা বলা হচ্ছে 4 কোয়াড্রেন্ট। একটা হচ্ছে লেফট আপার কোয়াড্রেন্ট, মানে লেফট সাইডের উপরের অংশটাকে বলছি যে লেফট আপার কোয়াড্রেন্ট। আর হচ্ছে রাইট মানে লেফট সাইডেরই আবার লোয়ারটাকে বলছি যে লেফট লোয়ার কোয়াড্রেন্ট। আবার রাইট সাইডে উপরেরটাকে বলা হচ্ছে যে রাইট আপার কোয়াড্রেন্ট, আর নিচেরটাকে বলা হচ্ছে লোয়ার লেফট লোয়ার কোয়াড্রেন্ট। এই চারটে ভাগে আমরা ভাগ করেছিলাম। এরপরে আমরা আরো কি করেছিলাম যে ওই পেটের মধ্যেই যদি আরো 4টে লাইন করা যায়, মানে দুটো উল্লম্ব ভাবে আর দুটো হচ্ছে আড়াআড়ি ভাবে, এইভাবে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 9টা মোট হচ্ছে অঞ্চল দেখবো। 9টা মানে রিজনে আমরা পেটটাকে আর কি ভাগ করছি যে ইন্টারনাল অর্গানগুলো কোথায় কোন অর্গানটা রয়েছে সেটা আমরা পড়েছিলাম। প্রথম পড়েছিলাম কি মানে রাইট হাইড্রোকন্ডিয়াক রিজন, তারপর হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজন, আর লেফট সাইড হচ্ছে লেফট এপিকন্ডিয়াক রিজন। তারপরে ছিল হচ্ছে রাইট লাম্বার রিজিয়ন, তারপর হচ্ছে মিডিলে ছিল আম্বিলিকাল, অর্থাৎ যেটা হচ্ছে নাভি, ওই পেটের মিডিলের অংশটাকে বলা হচ্ছে আম্বিলিকাল রিজন, আর হচ্ছে লেফট সাইড বলা হচ্ছে লেফট লাম্বার রিজিয়ন। তার ঠিক নিচে হচ্ছে রাইট হচ্ছে ইলিয়াক রিজিয়ন, তারপর হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন, আর হচ্ছে লেফট ইলিয়াক রিজিয়ন। এর মধ্যে কি কি আর কি অর্গানগুলো ছিল, ধরুন হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে ছিল হচ্ছে লিভার ছিল, তারপর হচ্ছে রাইট কিডনি ছিল, স্মল এবং লার্জ ইন্টেস্টাইন ছিল, আর গল ব্লাডার ছিল। আর এপিগ্যাস্ট্রিকে কি ছিল না লিভার, স্টমাক, প্যানক্রিয়াস, হ্যাঁ স্প্লিন ছিল। আর লেফট হাইড্রোকন্ডিয়াকে ছিল হচ্ছে টিপ অফ দ্য লিভার, মানে লিভারের হচ্ছে একদম উপরের অংশটা কিছুটা অংশটা ছিল, লেফট কিডনি যেহেতু বাঁদিকে আছে, স্প্লিনও ছিল কিছুটা অংশ, প্যানক্রিয়াস আর স্টমাক। আর রাইট লাম্বার রিজিয়নে কি ছিল না অ্যাসেন্ডিং কোলন ছিল, আর হচ্ছে রাইট কিডনি। আর আম্বিলিকাল রিজিয়নে ছিল হচ্ছে স্মল ইন্টেস্টাইন, আর হচ্ছে ট্রান্সভার্স কোলন, আর হচ্ছে জেজুনাম। আর লেফট লাম্বার রিজিয়নে ছিল হচ্ছে ডিসেন্ডিং কোলন, স্মল ইন্টেস্টাইন, আর হচ্ছে লেফট কিডনি। আর হচ্ছে রাইট ইলিয়াক রিজিয়নে ছিল অ্যাপেন্ডিক্স, আর হচ্ছে সিকাম। আর হাইপোগ্যাস্ট্রিকে ছিল হচ্ছে ব্লাডার, সিগময়েড কোলন, আর হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা রিপ্রোডাক্টিভ যে অর্গান মানে রিপ্রোডাক্টিভ অর্গান ছিল। আর লেফট হচ্ছে ইলিয়াকে ছিল যে সিগময়েড কোলন আর ডিসেন্ডিং কোলন, স্মল ইন্টেস্টাইন। এটা ছিল, এই ছিল জাস্ট আমরা আগের দিনে যেগুলো পড়েছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে বডি মুভমেন্ট, যেটা আমাদের খুব দরকার। আমরা যোগাসন করাতে গেলে বা আমরা যখন আসন করাই বা যে কোনো ট্রিটমেন্ট করাই, এই মুভমেন্টগুলো খুব দরকার। আজকাল যেমন আমার আমি যেটা দেখি যে আমার কাছে পেশেন্টরা আসে, প্রেসক্রিপশনে ডক্টররা লিখেই দেয় যে ফ্লেক্সন এক্সারসাইজ করাতে হবে, এক্সটেনশন এক্সারসাইজ করাতে হবে, নাহলে হচ্ছে অ্যাবডাকশন, মানে প্রেসক্রিপশনে লিখেই দিচ্ছে যে কি কি এক্সারসাইজ করাতে হবে, ডক্টররা বলেই দিয়েছে। তাহলে আমরা সেই জন্য আমরা শিখবো যে এক্সটেনশন কাকে বলে, ফ্লেক্সন কাকে বলে, এই জিনিস। তাহলে দেখুন ফ্লেক্সন কাকে বলছে না ফ্লেক্সন বা বক্রীকরণ বলা হয় যখন সন্ধি সংলগ্ন অংশে একটি অংশ আরেকটি অংশের কাছে চলে আসে আনা হয়, তখন তাকে বলা হচ্ছে ফ্লেক্সন। যেমন ধরুন জাস্ট আমরা এই হাতটা, এই এলবো জয়েন্টটাকে ধরুন, এই হাতটা যখন এই হাতটাকে আমরা যখন এই কাছে নিয়ে আসি, আর এই যে আমাদের এই যে কোণ তৈরি হচ্ছে, যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা যখন ছোট হয়ে যাচ্ছে, আমার হাতটা এরকম আছে, এইখান থেকে আমি যখন হাতটা ফোল্ড করে কাছে নিয়ে এলাম, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা ছোট হয়ে যাচ্ছে, কম হচ্ছে, এটাকে আমরা বলবো ফ্লেক্সন এক্সারসাইজ। তাহলে ফ্লেক্সন কাকে বলে না সন্ধি সংলগ্ন স্থানে যখন ওই অংশের দুটো অংশকে একটি অংশ আরেকটি অংশের কাছাকাছি নিয়ে আসছি। ধরুন এইটা ফিক্সড আছে, আমরা কি করছি এই ফোরআর্মকে আমরা কাছে কাছে নিয়ে আসছি, বাইসেপের কাছে যখন নিয়ে আসছি তখন তাকে আমরা বলছি ফ্লেক্সন এক্সারসাইজ। আচ্ছা এক্সটেনশন এক্সারসাইজ কি? এক্সটেনশন মানে হচ্ছে একটা দূরে চলে যাওয়া, যখন আমরা ওই হাতটাকে আবার হচ্ছে দূরে নিয়ে যাচ্ছি, দেখুন এই অ্যাঙ্গেলটা যে ছিল ছোট ছিল সেটা বড় হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলছি এক্সটেনশন এক্সারসাইজ।
তাহলে হাত যখন আমরা ফোল্ড করছি এটাকে বলা হচ্ছে ফ্লেক্সন এক্সারসাইজ, আবার যখন সোজা করছি তখন তাকে বলা হচ্ছে ফ্লেক্সন এক্সারসাইজ, এক্সটেনশন এক্সারসাইজ। আর এরকম ঠিক হয় আমাদের নি, এলবো আর হচ্ছে নিয়েতেই একমাত্র এক্সটেনশন আর হচ্ছে ফ্লেক্সন এক্সারসাইজ হয়। তারপরে আমরা পড়বো অ্যাডাকশন, অ্যাডাকশন আর হচ্ছে অ্যাবডাকশন। অ্যাড কথার মানে হচ্ছে যুক্ত করা। তাহলে দেখুন আমরা এর আগের দিনে পড়েছিলাম বডিকে যদি আমরা মিডিল থেকে হচ্ছে ভাগ করি তাহলে হচ্ছে মিডিয়াল লাইন। তাহলে আমরা যখন অ্যাডাকশন, তো ধরুন আমরা এই দেখুন আমার বডিটা আমরা এইভাবে রেখেছি, যখন আমি এই পাটাকে কাছে নিয়ে আসছি তাহলে কি করছি, পাটা দূরে ছিল, দূর থেকে যখন আমি কাছে নিয়ে চলে আসছি অর্থাৎ আমার শরীরের সাথে এক করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাডাকশন। হাতের ক্ষেত্রেও ঠিক হবে, আমার হাত ধরুন দূরে আছে, এই দূর থেকে যখন আমি কাছে নিয়ে এলাম অর্থাৎ বডির কাছে যখন আসছি তখন তাকে বলছি অ্যাডাকশন। যখন অ্যাড হচ্ছে তখন তাকে বলছি অ্যাডাকশন, আবার এখান থেকে যখন দূরে চলে যাচ্ছে তখন আমরা তাকে বলছি অ্যাবডাকশন। ক্লিয়ার? অ্যাবডাকশন আর অ্যাডাকশন ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমরা পড়ছি রোটেশন। রোটেশনটা কি না, যখন কোনো একটি রোটেশন, যখন কোনো একটা অ্যাডাকশন এবং অ্যাবডাকশন, হ্যাঁ হ্যাঁ, এই দুটো কি শুধু হাত পায়ের ক্ষেত্রেই হবে? না, যে কোনো শরীরের কোনো অংশই যখন আমরা শরীর থেকে অনেক মিড লাইন থেকে দূরে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাবডাকশন, আবার যখন আমরা কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাডাকশন। না এটা ঠিক আছে, কিন্তু এই যে ফ্লেকশন আর এক্সটেনশন যেমন শুধু হাত পায়ের ক্ষেত্রেই হচ্ছে, অ্যাডাপশনটা তাহলে যে কোনো কিছুর ক্ষেত্রেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যখন আমরা যেই মুভমেন্টটা আমরা দেখবো যে যেই মিড লাইন থেকে যখনই দূরে যাচ্ছে তখনই হচ্ছে আমরা বলবো তাকে যে অ্যাবডাকশন, আবার যখন কাছে আসছে তাকে বলছি অ্যাডাকশন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। রোটেশন, রোটেশনটা কি না, যখন একটা অক্ষকে কেন্দ্র করেই যখন হচ্ছে তার মুভমেন্ট হচ্ছে তখন আমরা তাকে বলছি রোটেশন। যেমন ধরুন এই যে আমরা গলায় মানে গলায় আমাদের যে সার্ভাইকাল আছে, আমাদের স্পাইনালের তো 5টা রিজিয়ন আছে, যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, কক্সিস, স্যাক্রাল, কক্সিস এইভাবে আছে। এই সার্ভাইকালের প্রথম হচ্ছে সার্ভাইকাল আর হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল। প্রথম সার্ভাইকালটার নাম হচ্ছে অ্যাটলাস আর সেকেন্ডটার নাম হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাটলাস আর অ্যাক্সিসের মধ্যে যে জয়েন্টটা তৈরি হচ্ছে না সেখানে এক রোটেশন হয়। মানে আমরা পুরো জয়েন্ট এরকম ভাবে আছে, আমরা যখন রোটেশন করি জাস্ট এইভাবে একটা অক্ষকে এ করে লেফট আর রাইট, এই হচ্ছে রোটেশন। আমরা যে এইভাবে করি না এটা কিন্তু হয় না, এটা ভুল। এইভাবে আমরা যখন করছি দেখুন সাইডে আমরা নেকটাকে নিয়ে যাচ্ছি, এটা হবে না। রোটেশন হচ্ছে একটা অক্ষকে কেন্দ্র করেই যখন তার মুভমেন্ট হচ্ছে তাকে আমরা বলছি রোটেশন। এরপর হচ্ছে সার্কামট্যাকশন। সার্কামট্যাকশন হচ্ছে যখন আমরা ফুল মুভমেন্ট হচ্ছে অর্থাৎ 360 ডিগ্রি মুভমেন্ট করানো হচ্ছে কোনো অঙ্গকে, বিশেষ করে হয় যে 360 ডিগ্রি শোল্ডার জয়েন্টে হয় আর হচ্ছে হিপ জয়েন্টে। যখন আমরা পায়ের মুভমেন্ট করি না, ধরুন এই হাতটা যখন পুরো এইভাবে মুভমেন্ট করছি এটা হচ্ছে সার্কামট্যাকশন। মানে হচ্ছে পুরো মুভমেন্ট, যেটা একটা শঙ্কুর আকৃতি তৈরি হবে, মানে শঙ্কুর আকৃতি তৈরি হয়ে পুরো উইক সার্কেল হবে, সেটাকে আমরা বলছি যে সার্কামট্যাকশন। ওটা হয় যেটা শোল্ডার জয়েন্ট হয়, হিপ জয়েন্টে, আর আমাদের এই বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলের যে জয়েন্টটা রয়েছে না, এই বুড়ো আঙুলের মধ্যে আচ্ছা বৃদ্ধা আঙুলের মধ্যে এই পুরো সার্কামট্যাকশন, পুরো মুভমেন্টটা হচ্ছে এই মুভমেন্ট। ঠিক আছে, আমরা আজকে এই জাস্ট কালকে এই জিনিসগুলো ছিল, আজকে আমরা করলাম শুধু এই মুভমেন্টটা করলাম। নেক্সট আমরা ক্লাসে হচ্ছে স্কেলিটন সিস্টেম আর হচ্ছে জয়েন্টটা শেষ করার পর আমরা যে ব্যাক পেন আর নি পেন আছে সেগুলো শুরু করব। আজকে আমি করব এরপরে সেটা হলো আমরা শর্ট ক্রিয়াটা একটু শিখবো। আজকে আপনারা তো জানেন শর্ট ক্রিয়া, কারণ মনে আছে 6টা শর্ট ক্রিয়ার নাম কারো? গতকাল মুদ্রা পড়ানো শুরু করা হয়েছিল, কয়েকটা মুদ্রা পড়ানো হয়েছিল। আবার না মুদ্রা তো হয়ে গেছে। আজকে আমরা নেক্সট যেটা শিখবো, আমি আজকে আর অ্যানাটমি করাবো না, অ্যানাটমি ওইখানেই স্টপ। নেক্সট দিনে আমরা হচ্ছে স্কেলেটাল সিস্টেমটা করবো, মানে 206টা হাড়ের নাম আমরা জানবো, কোথায় কোনটা আছে সেটা জানবো নেক্সট ক্লাস। আজকে আমরা এখন করবো যে শর্ট ক্রিয়া করব। আপনারা শর্ট ক্রিয়ার নাম আগে পড়েছেন বা জানেন? কেউ একজন বলুন 6টা ক্রিয়ার নাম কি কি? বলবো ম্যাম? হ্যাঁ বলুন।
নেতি, নৌলি, বস্তি, কপাল ভাতি, ত্রাটাকা, হুম, একটা মনে হয় বাদ দিয়েছে, ধৌতি হ্যাঁ, ধৌতি ধৌতি। ধৌতি ভৌতিক। ঠিক আছে, এবার লিখুন। আপনারা 6টা করেছিলেন, আর এইগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি। এই আজকে যেগুলো শিখবো সেগুলো হচ্ছে আমরা হচ্ছে থেরাপিউটিক হিসাবে কাজ করি। কিভাবে করি সেইটা প্রথমে লিখুন। আজকে যেটা শিখবো হচ্ছে ঘেরণ্ড সংহিতা অনুযায়ী। ঘেরণ্ড সংহিতাতেই একমাত্র খুব বড় করে এই শর্ট ক্রিয়াটা আলোচনা করেছে। প্রথমে লিখুন যে ধৌতি। প্রথম শর্ট ক্রিয়ার নাম হচ্ছে ধৌতি। ধৌতি মানে হচ্ছে পরিষ্কার করা। আচ্ছা, পুরো শরীরটাকে আমরা কিভাবে পরিষ্কার করব সেটাই বলছে ধৌতি। তারপর লিখুন যে বস্তি। প্রথম হচ্ছে ধৌতি, সেকেন্ড হচ্ছে বস্তি, থার্ড হচ্ছে এখানে না ঘেরণ্ড সংহিতাতে বলেছে যে লৌলকি, লৌকি, লৌলিকি। ম্যাম কি বললেন? ভস্তি, 2 নাম্বার ভস্তি। দন্তেশ্বয় তরফে বস্তি, ধৌতি, বস্তি। তারপর হচ্ছে নৌলি, তারপর হচ্ছে ত্রাটক, আর হচ্ছে কপাল। কার্ডো কার্ডো ত্রাটক, ত্রাটক এর আগে আপনার ক্লাস করেননি? ত্রাটক আচ্ছা, প্রাতক। না না, ত্রয়ের ফলে আকার ট ক, ত্রাটক শর্ট ও আচ্ছা, ক্রিয়া। প্রাতক। ও আচ্ছা আচ্ছা, প্রাতক। ত্রাটক আর হচ্ছে কপালভাতি। এবারে ধৌতির জায়গায় ধৌতিকে আবার 4টে ভাগে ভাগ করেছে। ধৌতিকে বড় করে লম্বা করে টানুন, 4টে ভাগ করুন। ধৌতিকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম লিখুন ধৌতির জায়গায় 1 নং এ দিয়ে লিখুন যে অন্তর্ধৌতি। কি নাম? অন্তর্ধৌতি, অন্তর আচ্ছা। অন্ত নয় তয় অন্ত, ধৌতি হয় ওকার তয় হচ্ছে অন্তর্ধৌতি। অন্তর্ধৌতি। তারপর লিখুন যে দন্ত, মানে দাঁত থেকে কিভাবে আমরা পরিষ্কার করব সেটাকে বলছে দন্তধৌতি। তাহলে দাঁতটা আমরা কিভাবে ধৌতি করব সেটা হচ্ছে দন্তধৌতি। তারপরে হচ্ছে লিখুন থার্ড হচ্ছে হৃদধৌতি, হয় রি দ, হৃদধৌতি। রয় ঋষিকার আর দ। দ দ, হ্যাঁ দ, হৃদধৌতি। আর ফোর্থ হচ্ছে মূল শোধন। মূল, হ্যাঁ মূল শোধন, ময় দীর্ঘ ল হ্যাঁ। আর শোধন তালবসায় ওকা ধ দন্ত না, মূল শোধন। আচ্ছা ম্যাম, 2 নাম্বার ক্রিয়ার নামটা একটু আরেকবার বলবেন? দন্তধৌতি, দাঁত, দন্ত মানে দাঁত, তো দাঁত, দন্তধৌতি। না, আমি ক্রিয়ার নাম বলছি ম্যাম, মানে ধৌতি, তারপরে 2 নাম্বারটা। ধৌতির পর হচ্ছে বস্তি, বস্তি, ধৌতি, বস্তি। আচ্ছা, তারপর হচ্ছে নেতি, 3 নাম্বার হচ্ছে নেতি, 4 হচ্ছে নৌলি, নেতি, না 3 নাম্বার নেতি, নৌলি, হ্যাঁ, হ্যাঁ, টোটাল, আর হচ্ছে নেতি। কপালভাতি। হ্যাঁ নৌলি, ত্রাটক আর কপালভাতি। কপালভাতি। এবার লিখুন যে অন্তর্ধৌতি। অন্তর্ধৌতিকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা ধৌতি করলাম, ধৌতিকে আবার 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অন্তর্ধৌতি, দন্তধৌতি, হৃদধৌতি আর মূল শোধন। এবার অন্তর্ধৌতিকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। অন্তর্ধৌতির প্রথম হচ্ছে বাতসার। বুঝি নাই। বাতসার, বয়াকার ত, বাত মানে হচ্ছে বাতাস, বাতসার, বাতসার ধৌতি। অন্তর্ধৌতির প্রথম 1 নাম্বার হলো বাতসার ধৌতি। বাতসার ধৌতি, অন্তর্ধৌতি। প্রথমে আমরা কি করলাম, 6টা ক্রিয়ার নামটা লিখলাম, তো তারপর আমরা কি করলাম অন্তর্ধৌতির ভাগ লিখলাম, মানে ধৌতির ভাগ লিখলাম। অন্তর্ধৌতি,
দন্ত ধৌতি, হৃদধৌতি আর হচ্ছে মূল শোধন। তারপরে লিখুন যে অন্তর্ধৌতিকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। বাতসার, তারপর লিখো বাড়িসার। বাড়ি মানে হচ্ছে জল, হ্যাঁ, বাড়িসার, বাড়িসার। তারপরে হচ্ছে আটকে গিয়েছে আমার নেট। কি বললেন? 3 নাম্বার ম্যাম, 3 নাম্বার। হ্যাঁ বলছি, বর্ণিসার বা অগ্নিসার, বর্ণিসার বা অগ্নিসার। ম্যাম অন্তর্দোতির 4টা ভাগ আবার বলেন। হ্যাঁ বলছি, বাতসার, বাড়িসার, বর্ণিসার বা অগ্নিসার আর হচ্ছে বহিষ্কৃতম। বহিষ্কৃতম, ব হয় হস্যই দন্তেশ্বয়ে কয়ে রি ত ম, বহিষ্কৃতম। লিখুন যে বাতসার সম্পর্কে লিখুন। বাতসারটা কিভাবে করব না, মুখের মাধ্যমে মুখটাকে আমরা কি করব, কাকের মতো চঞ্চু করব, মানে কাকের মতো ঠোঁট করে মুখ দিয়ে আমরা হচ্ছে বাতাসটাকে বডির মধ্যে নেব, আবার মুখ দিয়েই বার করব। এটা হচ্ছে বাতসার ধৌতি। মুখ দিয়ে কাকের মতো চঞ্চু করে, বা কাকি মুদ্রাও লিখতে পারেন, কাকি মুদ্রার মাধ্যমে আমরা বাতাসকে মুখ দিয়ে প্রবেশ করব, আবার মুখ দিয়ে এক্সহেল করব। সেটা হচ্ছে বাতসার। বাত মানে হচ্ছে বাতাস, হ্যাঁ, আমরা বাতাসটাকে মুখ দিয়ে হচ্ছে নেব, আবার মুখ দিয়ে ছাড়বো, সেটা হচ্ছে বাতসার ধৌতি। ওই যে শীতলী যেভাবে করি আমরা, অনেকটা শীতলীর মতোই। না, শীতলী করি আমরা কিভাবে, আমরা শীতলী করি তো জিভটাকে ফোল্ড করে, আর এখানে আমি কি বললাম, আমরা ঠোঁটটাকে এই পজিশনে করব, কাকের মতো চঞ্চু করব। এইভাবে আমরা কি করবো, পুরো একদম পেট ভরে একদম আমরা বাতাসটাকে নেব, আর তারপরে ধীরে ধীরে আমরা বাতাসটা আবার মুখ দিয়েই ছাড়বো। এইভাবে নেব, আবার এইভাবেই ছাড়বো, সেটা হচ্ছে বাতসার ধৌতি। এর ফলে কি হয় দেখুন, বলে আর কি ধরণ্য সংহিতায় কি কি এর উপকারিতা কি কি হয় না, সর্বরোগ হচ্ছে নাশ হয়, আর হচ্ছে আমাদের জঠাগ্নি অর্থাৎ আমাদের যে স্টমাকের কার্যক্ষমতা সেটা হচ্ছে বৃদ্ধি পায়। ভালো করে বোঝা যাচ্ছে না, আরেকবার বলেন প্লিজ। হ্যাঁ, সর্বরোগ ক্ষয় হয়, মানে সর্বরোগই আর কি নাশ হয়ে যায়, সমস্ত রোগ নাশ হয়, আর হচ্ছে জঠাগ্নি বৃদ্ধি পায়, মানে হচ্ছে আমাদের যে স্টমাকের কার্যক্ষমতা সেটা বৃদ্ধি পায়। প্র্যাকটিক্যালি দেখাই দেন না একটু কিভাবে করে? বলছি, আমি সব দেখিয়ে দেবো। প্রথমে জাস্ট এই ঠোঁটটাকে এইভাবে আমরা শ্বাসটাকে মানে বাতাসটাকে নেবো, আবার ওইভাবেই ছাড়বো, শুধু জাস্ট এইভাবে। তারপরে লিখুন যে বাড়িসার। বাড়ি মানে হচ্ছে জল। তাহলে আমরা মুখ দিয়ে একদম কণ্ঠ পর্যন্ত জলটাকে খাবো, আর হচ্ছে আমরা অ্যানাস দিয়ে জলটাকে বার করব, এটা হচ্ছে বাড়িসার। মানে দিদি জল খেলে আমি জলটা বার করবো কিভাবে? এটা হচ্ছে এখানে দেখুন, এইটা আগেকার দিনের ঋষিরা যেটা বাড়িসার বলেছে তো এইভাবে, কিন্তু বর্তমানে হচ্ছে স্বামী সত্যানন্দ সরস্বতী ইনি এই বাড়িসারটা করার জন্য, যেটা বর্তমান যেটা আমরা বলি সাংখ্য প্রক্ষালন, এর জন্য 6টা হচ্ছে আসন বলে দিয়েছে, সেগুলো আমি পরে আলোচনা করবো। যখন আমি
আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম পড়াবো তখন আমি কনস্টিপেশন পড়াবো তখন এগুলো সব বলে দেবো যে কি কোন মুভমেন্ট করলে আমাদের মানে যে ডাইজেস্টিভ সিস্টেমের যে মুভমেন্টগুলো হয় না ওই 6টা আসন করলে আসলে মুভমেন্টগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে মুভমেন্টগুলো হয় সেই মুভমেন্টগুলো খুব ভালোগুলো আমি পরে বলে দেবো। আজকে শুধু আজকে এগুলো লিখে নিন, পরে ওগুলো সব ধীরে ধীরে আলোচনা করে দেবো। আজকে এগুলো লিখে নিন। দিদি এগুলো পিডিএফ দিবেন না? সবই যদি পিডিএফ দেবো আপনারা একটু লিখবেন না, খাটবেন না? আপনারা লিখলে আরো ভালো মনে থাকবে। আপনি পিডিএফ দিলে তো আমাদের খাটাখাটি কম হয়ে গেল। না, আপনারা একটু লিখুন তবে মনে থাকবে, নাহলে ভুলে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে লিখুন যে অগ্নিচার। ম্যাম একটা কথা বলবো? বলুন। ম্যাম আমার ক্লাসে একটু লেট হলো ঢুকতে, এই জাস্ট ঢুকলাম, তো কালকে একটু নোটটা দিয়ে দিতে বলবেন এতক্ষণ ধরে যেটা করালেন গ্রুপেতে। হ্যাঁ, দিয়ে দেবে। আর ভিডিও তো পেয়েই যাবেন, আপনাদের রেকর্ডিং ক্লাস তো পেয়ে যাবেন, তাতে হয়ে যাবে। হ্যালো ম্যাম। নেক্সট আচ্ছা এর মধ্যে লিখুন যে বাড়িঘরের যে বেনিফিটসটা লিখুন, মানে কি কি লাভ হয়। সকলকে শুভ সন্ধ্যা। সকলের কাছে একটুখানি সকলকে আমি ইন্টারাপ্ট করছি। ম্যাম ক্লাস নিচ্ছেন, ম্যাম ক্লাস নেওয়ার পরে আপনারা সকলে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আর এর মাঝে যদি কথা বলেন দেখা যাচ্ছে যে আসলে পড়াটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আর আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর নেব, এবং সব প্রশ্নের উত্তর দেওয়া হবে অবশ্যই। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করুন আপনারা। ধন্যবাদ। বাড়িসার আর যা সাংখ্য বক্সালের মাধ্যমে না আমাদের শরীরের যত মল আছে সেটাকে আমাদের হচ্ছে নির্মূল করতে সাহায্য করে। আমাদের ফলে কি আমাদের ডাইজেস্ট সিস্টেম হচ্ছে জঠাগ্নি বৃদ্ধি পায়। আমাদের মেন হচ্ছে আমাদের যে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা রয়েছে তার সেটাকে ক্লিন করতে সাহায্য করে। মলযুক্ত দেহ শুদ্ধ হয়, মানে যেটা ওর ভাষায় বইয়ের ভাষায় আর কি দেয়া। নেক্সট হচ্ছে অগ্নিসার। অগ্নিসারটা কি করতে হবে না হ্যাঁ থেমে বলছি। লিখুন অগ্নিসার। অগ্নিসার কাকে বলে না নাভি গ্রন্থিকে অর্থাৎ নাভিকে আমরা মেরুদণ্ডে 100 বার আমাদেরকে মানে 100 বার আছে 100 বার আমরা জাস্ট নাভিটাকে মেরুদণ্ডে টাচ করার চেষ্টা করব, মানে আগে পিছে যেটা আর কি করা হয় অগ্নিসার। শুধু এইটুখানি লিখে রাখবো। এটাকে কি হয় অগ্নিসারের না আমাদের পেটের যাবতীয় যা রোগ দূর করতে সাহায্য করে। পেটের যাবতীয় কি দূর করতে সাহায্য করে ম্যাম? সমস্ত কিছু রোগ পেটের যাবতীয় বা সমস্ত কিছু রোগ দূর করতে সাহায্য করে। তারপরে লাস্ট হচ্ছে অন্তর্ধৌতি, লাস্ট হচ্ছে বহিষ্কৃতম। আরেকবার বহিষ্কৃতম লাস্ট অন্তর্ধৌতির লাস্ট ভাগ হচ্ছে বহিষ্কৃতমে লিখুন যে কাকি মুদ্রার মাধ্যমে অর্থাৎ মুখ দিয়ে আমরা বায়ুটাকে নেব আর হচ্ছে অ্যানাস দিয়ে অর্থাৎ মলদার দিয়ে বার করব। এটার প্রক্রিয়া বলা আছে বইয়ে, এটা শুধু জাস্ট জেনে রাখুন। এটা করতে গেলে অনেক প্রসেস আছে, এগুলো আমাদের ওসব যোগীদের জন্য ঠিক আছে, শুধু নামগুলো জেনে রাখুন যে এই জিনিসগুলো আছে ব্যাস। কি নাম আরেকবার ম্যাম? বহিষ্কৃত না ডেফিনেশনটা যা বললেন। ও আচ্ছা, কাকি মুদ্রার মাধ্যমে বা কাকের মতো চঞ্চু করে বায়ুকে আমরা মুখ দিয়ে নেব আর হচ্ছে মলদার দিয়ে বার করব বা অ্যানাস দিয়ে বার করে দেব, সেটা হচ্ছে বহিষ্কৃত।
এটা হয়ে গেল অন্তর্ধৌতি। এরপর ধৌতির হচ্ছে সেকেন্ড পার্ট, দন্ত ধৌতি। দাঁত কিভাবে আমরা পরিষ্কার করব, তার মধ্যে কি কি ভাগ আছে লিখুন। ম্যাম এটার উপকারিতাটা বললেন না যে? এই দেখো, এইগুলো সাধারণত আমাদের হচ্ছে এই মানে অ্যানাসের যাবতীয় যা রোগ আর কি সারতে সাহায্য করে এর মাধ্যমে। যেটা যেমন হচ্ছে আমাদের কি মানে লোয়ার পার্টে কি অপান বায়ু থাকে না, ওই অপান বায়ুটাকে হচ্ছে পরিষ্কার মানে ক্লিন করতে সাহায্য করে। অপান বায়ুটা যত আর কি পরিষ্কার হবে তত আর কি প্রাণ অপানের সাথে মিলন হবে, এটা যোগীদের ভাষায় আর কি বলা। সেই জিনিসগুলো ওইটা নিয়ে অত চিন্তা করতে হবে না। আর কিছু আমি যেগুলো বলার আমার দরকার লাগবে সেগুলো আমি সব বলে দেবো, যেগুলো আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে লাগবে। ম্যাম, কাকের মতো মুখ করে আমরা বাতাসটাকে নেব আর বের করে দিব কিভাবে? এবার হচ্ছে মলদার দিয়ে বা অ্যানাস দিয়ে বার করব। নেক্সট লিখুন দন্ত ধৌতি। দন্ত ধৌতির হচ্ছে প্রথমে দন্তমূল মানে দাঁতটাকে পরিষ্কার করার কথা বলছে। নামগুলো লিখে নিন। দন্ত ধৌতি, দন্তমূল, জিহ্বামূল, জিভটাকে পরিষ্কার করার কথা বলছে। 2 কর্ণরন্ধ্র অর্থাৎ কানকে পরিষ্কার কথা বলছে। আর হচ্ছে কপাল রন্ধ্র, কপালটাকে আমরা কিভাবে পরিষ্কার করব। এই শুধু নাম। ম্যাম একটু আরেকবার বলেন না। দন্ত 1 নাম্বার দন্ত, দন্তমূল মানে ওর কথাটাই দেখেন, দন্তমূল বললে ভালো হইতো, আমরা ক্যাচ করতে পারতেছি না। দন্তমূল লিখুন, দন্তমূল, জিহ্বামূল বা জিহ্বামূল, কর্ণরন্ধ্র মানে 2টো কান আছে না সেই জন্য 2 কর্ণরন্ধ্র লিখে রাখুন। আর হচ্ছে কপাল রন্ধ্র, কপালটাকে আমরা কিভাবে পরিষ্কার করব। এবার পর হচ্ছে আমরা ধৌতির হচ্ছে হৃদধৌতি। হৃদধৌতির ভাগগুলো লিখুন। নেক্সট ধৌতির হচ্ছে আবার হৃদধৌতি। হৃদধৌতির প্রথম ভাগ হচ্ছে দণ্ডধৌতি। দণ্ডধৌতি ম্যাম এই ধৌতিটার আমি নাম লিখতে পারিনি। 4 নাম্বার অগ্নিসার বা বৈষ্কিম ধৌতি। আরেকটা কি 4 নাম্বার? আমি একটু আপু এই বিষয় প্রত্যেকটা বিষয় আমাদের একটু নোট রাখুন, ঠিক আছে? আর বাদ বাকিটুকু আপনাদের হচ্ছে কোনো গ্যাপ থাকলে আপনাদের সাথে অনেকেই আপনাদের ক্লাসমেটরা বা ফ্রেন্ডরা শেয়ার করবে, তারপরে আমরা আবার শেয়ার করবো। ওকে, একটু কাইন্ডলি আমরা কোশ্চেন কম করে একটু ম্যামকে পড়াতে দিন। থ্যাংক ইউ। অনলাইনে খুব ডিস্টার্ব করছে তো ইয়েটা, ওই জন্য ক্যাচ করতে অসুবিধা হচ্ছে। এরপর লিখুন যে হচ্ছে হৃদধৌতি। হৃদধৌতির বাকি আবার 3টে ভাগ করা হয়েছে হৃদধৌতিকে। হৃদধৌতি বলে নিচে লিখবো 1 নম্বর দণ্ডধৌতি। কোনদিন ভিডিও দেখেছেন দণ্ডধৌতি কিভাবে করতে হয় ইউটিউবে? আগেকার দিনে আর কি বেদ দণ্ড বা হরির দণ্ড, বেদ মূল দিয়ে ওই দণ্ডটা এত বড় দণ্ড থাকতো মোটামুটি 2 হাতের মতো, সেই দণ্ডটাকে নিয়ে হচ্ছে আমরা মুখ দিয়ে একদম স্টমাক পর্যন্ত নিয়ে যাবো। আবার স্টমাক থেকে যত আর কি জল আছে সেই জলটা আর কি পিঠটা কফ আছে সেটাকে বার করার পথে, সেটা হচ্ছে দণ্ডধৌতি। মানে দণ্ডকে প্রবেশ করিয়ে ধীরে ধীরে এটাকে আবার বার করতে হবে। এর ফলে কি কি রোগ হয় মানে কি কি উপকারিতা হয় সেটা লিখুন। আমরা মুখ দিয়ে দণ্ডটাকে প্রবেশ করাবো, আবার ওই দণ্ডটাকে বার করবো, এই আর কি। সেই জন্য বলতে হচ্ছে দণ্ডধৌতি। কফ, পিত্ত আর হচ্ছে ক্লেদ।
আর হচ্ছে হৃদরোগ হয় না, মানে হার্টের সমস্যা হয় না, এটা যদি আমরা প্র্যাকটিস করি। দণ্ডধৌতি। ম্যাম আরেকবার প্লিজ, বুঝিনি। দণ্ডধৌতির কি কি উপকারিতা আছে সেটা লিখুন। বাত, পিত, সরি বাত না, কফ, পিত আর হচ্ছে শ্লেষ্মা, বাতটা না, কফ আর পিত আর শ্লেষ্মা এটা দূর করে। আর হচ্ছে হার্টের সমস্যা হয় না, যদি আমরা রেগুলার প্র্যাকটিস করা হয় সপ্তাহে একদিন করে, তাহলে হার্টের সমস্যা আসবে না, সেটা বলা আছে। দণ্ডধৌতি। তারপরে হচ্ছে লিখুন বমনধৌতি। পিত আর একটা কি বললেন ওটা তো? পিত আর শ্লেষ্মা। ও আচ্ছা, ওকে। তারপর লিখুন যে বমনধৌতি। বমনধৌতি ম্যাম, বমন ব হ্যাঁ, বমনধৌতি মানে আমরা কিভাবে বমি করব। ধরুন কারো খুব অ্যাসিডিটি আছে, হ্যাঁ, তাই অ্যাসিডিটি, পিত, কফ এই জিনিসগুলো খুব বেশি আছে, আমরা যদি এই বমনধৌতি করানো হয় তাহলে তাদের এই অ্যাসিডিটির সমস্যা থাকে না। তার ক্ষেত্রে আমরা বমনধৌতি ইউজ করি, যার বেশি খুব আর কি অ্যাসিডিটির সমস্যা হয়। মানে এইগুলো দণ্ডধৌতি, বমনধৌতি আরো আছে, তার বলছি বস্ত্রধৌতি, এগুলো করালে অ্যাসিডিটি অনেক কমে যায়। এটা হচ্ছে কি করতে হবে না, একদম হচ্ছে এক নিমিষে আর কি, মানে কণ্ঠ পর্যন্ত জল খেয়ে আমরা এই 3টে আঙুল দিয়ে হচ্ছে তর্জনী, মধ্যমা আর অনামিকা, এই 3টে আঙুল মুখের মধ্যে দিয়ে আর কি জলটাকে বার করতে হবে। প্রথম আমি একদম কণ্ঠ পর্যন্ত জল খাবো, আকণ্ঠ পর্যন্ত জল পান করার পর আমরা কি করব, 3টে আঙুল মুখের মধ্যে দিয়ে ওই জলটাকে আবার বার করবো। এটা হচ্ছে বমনধৌতি। ম্যাম এটা সপ্তাহে কদিন করা যাবে? বমনধৌতিটা সপ্তাহে 2 দিন করা যেতে পারে, আর বাদ বাকিগুলো সপ্তাহে 1 দিন করে, মানে যে দণ্ডধৌতি সপ্তাহে 1 দিন করা, তারপরে বস্ত্রধৌতিটা হচ্ছে 6 মাসে একবার করলে বেশ। এরপরে লিখুন যে ওটাও সেম, কফ আর পিত দূর করতে সাহায্য করে বমনধৌতিতে, অ্যাসিডিটি এগুলো, মানে অ্যাসিডিটি কি বোঝাচ্ছে। তারপর লিখুন যে বাতসার বা বস্ত্রধৌতি, বস্ত্রধৌতি বা বাতধৌতি। বস্ত্রধৌতি বস্ত্রধৌতি কি আছে না, 15 হাত একটা লম্বা কাপড় থাকবে আর 4 আঙুল চওড়া, এই কাপড়টাকে আমাকে খেতে হবে আর তারপরে ওই কাপড়টা বার করে দিতে হবে। এটা হচ্ছে বস্ত্রধৌতি। 15 হাত লম্বা অর্থাৎ 22.5 ফুট লম্বা আর 4 আঙুল চওড়া কাপড়কে খাবো, আবার ওটা মুখ দিয়ে বার করে দেবো। এটাও সেম হচ্ছে পিত্ত, কফ দূর করতে সাহায্য করে। এটার উপকারিতাটা ম্যাম আরেকবার। ওইটা সেম, এই 3টে না, হৃদরোগটি হচ্ছে সেম, মানে বাত নয়, সরি, কফ আর হচ্ছে শ্লেষ্মা, পিত্ত, এই দুটোকে আর কি ঠিক করতে সাহায্য করে। আর কেউ যদি এরকম বস্ত্রধৌতি বা দণ্ডধৌতি করে তাহলে স্কিন খুব ভালো থাকে যদি প্র্যাকটিস করা। অ্যাসিডিটি দূর করে, কফ হয় না, বারবার ঠান্ডা লাগে না, ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে। ম্যাম বমনধৌতিটাও কি সেম, যে অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে? হ্যাঁ, একদম। আচ্ছা, আমাদের যে সুপ্রিয়া ম্যাম আছে ক্লাস নিচ্ছে, থেরাপির ক্লাস, আজকে শতকর্মা পড়াচ্ছে এবং শতকর্মের যে প্র্যাকটিসের কথা উনি বলছে, বমনধৌতি বা দণ্ডধৌতি, বমনধৌতি, বস্ত্রধৌতি, এগুলো একটু কঠিন আছে, আপনারা শুনে কেউ প্র্যাকটিস করতে যাবেন না। তো আপনারা শুনে নিন, বুঝে নিন। আর একটা বিষয় যেটা, যে
প্র্যাকটিসের কথা ম্যাম আপনাদেরকে জানাচ্ছে, সেই প্র্যাকটিসগুলো ম্যাম কিন্তু রেগুলার বেসিসে করে থাকে। তো এটা খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার। এগুলো কিন্তু অনেক কঠিন প্র্যাকটিস, কিন্তু উনি কিন্তু করে, এবং সেই ভিডিও আমাদের কাছে আছে। পরবর্তীকালে হয়তো শেয়ারও করা হবে আপনাদের কাছে। তো এটা খুব আনন্দের বিষয় এবং আশ্চর্যজনক। আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে শতকর্মের সমস্ত প্র্যাকটিসগুলো উনি কিন্তু করে। ঠিক আছে, তাহলে আমাদের ধৌতি কমপ্লিট হয়ে গেল। এবার লিখুন যে বস্তি। ম্যাম Second, এই short যে form হচ্ছে second হচ্ছে ম্যাম একটু বলতে যাচ্ছি যে বমন ধৌতে যে 3টে আঙ্গুল দিয়ে করতে হয়, এটা কোন কোন আঙ্গুল দিয়ে? তর্জনী, মধ্যমা আর হচ্ছে অনামিকা, এই 3টে আঙ্গুল। হৃদধৌতে 4টি ভাগ বললেন, হৃদধৌতি 4টি ভাগ বললেন, কিন্তু হ্যাঁ, আমরা দন্তধৌতি, বমন ধৌতি, বস্ত্র ধৌতি লিখলাম। আর একটা কি? না, হৃদধৌতি 4টে ভাগ না, হৃদধৌতি 3টেই ভাগ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে লিখুন যে দ্বিতীয় ক্রিয়া, যেটা হচ্ছে বস্তি। বস্তিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জল বস্তি আর একটা হচ্ছে সূক্ষ্ম বস্তি বা শুষ্ক বস্তি। এখন কি লিখবো ম্যাম? বস্তি, বস্তি লিখবো। আমরা প্রথমেই লিখেছিলাম না ধৌতি বস্তি, ওই বস্তিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জল বস্তি আর একটা হচ্ছে শুষ্ক বস্তি। ম্যাম মূল শোধন করব না? না, মূল শোধন কোনো ভাগ বলেনি, মূল শোধনটা নরমাল। আচ্ছা, জল জল বস্তি আর কি ক্লিক করি, এনাসটাকে বুঝিয়েছে, বুঝেছেন? আচ্ছা ম্যাম, জল বস্তি আরেকটা কি বললেন? জল বস্তি আর হচ্ছে শুষ্ক বস্তি। শুষ্ক বস্তি, শুষ্ক, আচ্ছা। হ্যাঁ। এবারে জল বস্তি কাকে বলে সেটা লিখুন। নাভি পর্যন্ত জলে, নাভি পর্যন্ত জল থাকবে, তার মধ্যে উৎকট আসনে বসে। ম্যাম একটু ধীরে ধীরে, মানে এটা কোনটা ডেফিনেশন লিখবো ম্যাম? জল বস্তি, জল বস্তি লিখুন। জল বস্তি বলে লিখুন যে নাভি পর্যন্ত জলে, নাভি পর্যন্ত আর কি জল থাকবে, তার মধ্যে উৎকট আসনে বসে উৎকট আসনে বসে মলদ্বারকে যে সংকোচন আর প্রসারণ করা। এই সংকোচন আর প্রসারণটাই হচ্ছে অশ্বিনী মুদ্রা বা অশ্বিনী মুদ্রা, বুঝছেন? এইভাবেও লিখতে পারেন যে মলদ্বারকে সংকোচন প্রসারণ করা বা অশ্বিনী মুদ্রা করা। এটা হচ্ছে জল বস্তি। এটা যদি রেগুলার প্র্যাকটিস করা হয় তো ওই যত পাইলস, ফিস্টুলা এই সমস্ত যা আছে সেই জিনিসগুলো হয় না। দেখবেন এখন ডক্টররা যদি পাইলস নিয়ে বা এরকম ফিস্টুলা নিয়ে ডক্টরের কাছে যায়, ডক্টররা বলে যে গরম জলের মধ্যে কোনো একটা ডাবাতে গরম জল নিয়ে ওই অ্যানাসটাকে সংকোচন প্রসারণ করা। অ্যাকচুয়ালি এখান থেকেই এসছে ওই জিনিসটা, মানে আগেকার থেকে। তারপর লিখুন যে শুষ্ক বস্তি। শুষ্ক বস্তিটা কিরকম না, পশ্চিমোত্তাসনে বসে ওই অ্যানাসটাকে সংকোচন প্রসারণ করা বা অশ্বিনী মুদ্রা করা। ওইটা ছিল জল বস্তিটা, ছিল উৎকট আসনে বসে, আর এইটা হচ্ছে নর্মাল বাচ্চার আসনে বসে আর কি, পশ্চিমোত্তা আসনে বসে যে অ্যানাসটাকে সংকোচন আর প্রসারণ করা। মানে পাইলসের ক্ষেত্রে এইটা উপকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা নরমাল উৎকট আসনে বসতে হবে। উৎকট, হ্যাঁ, জল বস্তিটা হচ্ছে উৎকট আসনে বসে করব, আর শুষ্ক বস্তিটা হচ্ছে আমরা পশ্চিমোত্তা আসনে বসে করব। পশ্চিমোত্তা আসন। টাইমিং ডিউরেশনটা কতক্ষণ? মিনিমাম আপনাকে 20 বার আর কি সংকোচন প্রসারণ মিনিমাম করতেই হবে, তারপরে আপনি যত এটাকে এক্সটেন্ড করতে পারেন। ওই জন্য কোনো টাইম বলা নেই, বুঝেছেন? মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 20 টাইমস করতেই হবে।
পশ্চিম উত্থানাসন। হ্যাঁ, পশ্চিম মত্তাসন বা পশ্চিম মত্তানাসন। ওকে ওকে জি। এটা পাটা সোজা করে রেখে মাথাটা হচ্ছে হাঁটুতে ঠাকানো। আসনের নাম মনে রাখতে হবে, নালে কি করে করাবেন প্র্যাকটিস? জি ম্যাম, আমরা যে সূর্য নমস্কারে করেছি ম্যাম, তাই না? 2 পা। না, সূর্য নমস্কারে পশ্চিম মত্তাসন নেই। কোনটা তাহলে পশ্চিম মত্তাসন নেই কোনটা? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। নরমাল আসনে আছে, নরমাল দেখে নিয়ে আপনারা যদি আসন ভুলে যান ট্রিটমেন্ট করবেন কি করে? এরকম করলে কি করে হবে? এই যে জাস্ট এইভাবে বসে পশ্চিমোত্তাসন এই করে এইভাবে করে যে কাজ করো। সূর্য নমস্কারে নেই। হ্যাঁ, সূর্য নমস্কারে নেই। প্রত্যেকটা আসন মনে রাখতে হবে, নালে কি করে করবেন ট্রিটমেন্ট? উপকারিতা কি এক? ম্যাম একটু আরেকবার দেখাবেন? ম্যাম একটু আরেকবার। আরে সব দেখিয়ে, এরপরে আমি সব দেখিয়ে দেবো যখন আমি দেখাবে। যাও, এই তো এইভাবে দুটো পাকা ছড়িয়ে আমরা বসবো দণ্ডাসনে। তারপর দুটো হাত আপ করবো, শ্বাস নেবো, সব সাথে সাথে আমরা কি করবো, মাথাটাকে হাঁটুতে দাঁড় করে দেবো। আচ্ছা আচ্ছা ম্যাম, ম্যাম, উৎকাটাসনের বলতে জল ভাসতের কথা বলেছেন তো, কিন্তু হ্যাঁ। উৎকাটাসন আসলে জল ভাসতে আমি নিজেও করি। ওটা তো আসলে মানে উৎকাটাসনের জন্য যেই পজিশন পর্যন্ত পানিটাকে নিতে হয়, হ্যাঁ, বাড়িতে তো এই পর্যন্ত তো পজিশন নেওয়া হবে না। যায় না। হ্যাঁ, বাড়িতে এই পজিশন হবে না। হ্যাঁ, তো এটা আসলে মলাসনে বসে করলে সবচেয়ে বেটার হয়, কারণ ওই পর্যন্ত আসলে পানিটা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে এটা বইয়ে বলেছে। এবারে আমরা যখন ট্রিটমেন্ট করবো, আমরা আর কোথায় অত ওরম নামি পর্যন্ত জল পাবো? তখন আগেকার দিনে লোকেরা পুকুর ছিল, তখন ওরা স্নান পুকুর করতো। ছিল, এখন রাইট তো রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ওইভাবেই করবো। ওই জন্য আমরা এখন সেই বাথটবে নিয়েই আমরা সেইভাবে করবো, যার যেভাবে বসে সুবিধা হবে। পেশেন্টের ধরুন হচ্ছে নিয়ে ব্যথা আছে, ধরি আমি ওইভাবে তাকে বসাবো, তাহলে আমাকে অন্য প্রসেস করতে হবে না? তাহলে আমাকে সেইভাবে তাকে বলতে হবে যে আপনি এইভাবে করবেন। ম্যাম, যাদের ক্ষেত্রে ব্লিডিংটা আসে পাইলসে, তাদেরকে এইটা দেওয়া যাবে? এবার এরপরে হচ্ছে নেতি। নেতিটা আপনারা জানেন, যেটা হচ্ছে জল নেতি আর মানে হচ্ছে আমরা এখন এটা অ্যাকচুয়ালি ওটা বইয়ে বলা নেই, কিন্তু আমরা এটা পড়ানো হয়ে থাকে জল নেতি আর হচ্ছে সূত্র নেতি। এই জলটাকে যে আমরা নিব, হ্যাঁ, জল হস্তি, হ্যাঁ, যেটা আমরা আসনে বসে করব, উৎকট আসনে বসে করব, এটা কি কুসুম গরম পানি নিতে হবে না এমনি নরমাল ঠান্ডা পানি? না না, হ্যাঁ হ্যাঁ, সবই হচ্ছে হালকা গরম জল, একদম ওর সাথে হালকা গরম জল, তার সাথে মানে নুন দিয়ে মিক্স করে একদম সব। এই জল নেতিও যখন আমরা করব তখন হচ্ছে জল নেব একদম হালকা গরম, তার সাথে নুন নেব, জল নেতি। আর তারপর লিখুন যে নেতির আবার দুটো ভাগ, জল নেতি আর হচ্ছে সূত্র নেতি। সূত্রটা হচ্ছে চওড়া হচ্ছে 12 আঙুল, 9 বিতস্তি, 1 বিতস্তি, মানে 1 বিতস্তি। ম্যাম, শুষ্ক বস্তি তো লেখা হয়েছে, তারপরে কি লিখবো? তারপরে নেতি। নেতি আমরা পড়েছি না, আমরা কি বললাম, ধৌতি বস্তি নেতি। নেতিকে আবার দুটো ভাগ করতে, একটা হচ্ছে জল নেতি আর একটা হচ্ছে সূত্র নেতি। হ্যাঁ 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 হ্যাঁ, শুষ্ক, শুষ্ক শুষ্ক নয়, সূত্র, সূত্র, সুতো। সুতোকে নাক দিয়ে ঢোকাবো আর মুখ দিয়ে বার করবো, এইটা এইভাবে যা যা করবো, তাহলে বারবার ওই যে ঠান্ডা লাগে, অ্যালার্জি আছে বা এই জিনিসগুলো যে থাকে সেই জিনিসগুলো ক্লিয়ার হবে। বারবার ঠান্ডা লাগবে না। ম্যাম সুতো বললেন, সুতো না শুষ্ক? হ্যাঁ, সূত্র, সূত্র, ওই জন্য ওর নাম হচ্ছে সূত্র নেতা। এত কথা সুতা সুতা, হ্যাঁ, সুতা, সুতা বুঝি। হ্যাঁ হ্যাঁ, সুতা বা সূত্র, সুতা থেকেই আর কি সূত্র। ম্যাম, কি 12 আঙুল চওড়া না কি বললেন মাপটা? হ্যাঁ হ্যাঁ, 12 আঙুল মানে লম্বাটা। ওই সুতোর মাপটা হচ্ছে 12 আঙুল। এরকম ভাবে যদি আমরা রাখি, এই যে এইভাবে 12 আঙুল সুতোর মাপ। 12 আঙ্গুল ম্যাম, 12 আঙ্গুল চওড়া কি সুতোর সাইজ লম্বা হবে? লম্বা লম্বা, হ্যাঁ। এখন সুতো ইউজ করা হয় না, এখন একটা ক্যাথেটার পাওয়া যায় ওরকম নরমাল, সেটা আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে নৌলি। নৌলির কিছু লিখতে হবে না। নৌলি হচ্ছে খুব ভালো একটা মানে অ্যাবডোমিনাল এক্সারসাইজ, যেটা হচ্ছে সব ধরনের রোগ হচ্ছে পেটের যাবতীয় যা রোগ ঠিক করতে সাহায্য করে। আর বারবার যদি আমরা প্র্যাকটিস করে থাকি, কোনো সমস্যা না থাকে, এখন থেকে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে হচ্ছে আমাদের কোনো রোগ আসবে না, আর আমাদের হচ্ছে হজম ক্ষমতা খুব বাড়বে।
হজম ক্ষমতা খুব বাড়াতে সাহায্য করে, খুব খাবার খুব তাড়াতাড়ি হচ্ছে হজম হয়ে যায়। সেই জন্য একে আর কি যোগ ভাষায় আনন্দ বলেছে, যে নৌলি করলে আনন্দ পাওয়া যায়, আনন্দময় নৌলি। তাহলে কি লিখবো? নৌলি? নৌলি লিখুন যে আমাদের হচ্ছে মানে হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, শুধু এইটুখানি লিখে রাখো, আর কিছু লিখতে হবে না। নৌলি শুধু জানুন যে এই জিনিসগুলো আছে। এবারে আমি যখন আর কি করাবো, ডিজিজ গুলো করাবো, পেশেন্টকে আমি কিভাবে করাবো সেইগুলো আমি বলে দেবো, যে এই জিনিস কতটা করাবো সেই জিনিস তখন বলে, শুধু এই জিনিস আগে বলবো। তাহলে ত্রাটক, ম্যাম নলিটা বলছি জলটা খেয়ে নলের মাধ্যমে জলটা বের করা তো? না না, নলের মাধ্যমে, ওইটা হচ্ছে দণ্ডধৌতি। জলটা খেয়ে যেটা আর কি নলের মাধ্যমে বের করা সেটা হচ্ছে দণ্ডধৌতি, যেটা আগে হয়ে গেছে। নৌলিটা ওরকম না, নৌলি হচ্ছে যেটা পেটটাকে পুরো মাসেলটাকে ঘোরাই, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, রামদেব বাবা মাঝে মাঝে করে, ওইটা হচ্ছে নৌলি। পেটের ম্যাম, মাসেলটাকে পুরো একদম লেফট টু রাইট, রাইট টু লেফট এইভাবে ঘোরানো। ম্যাম আপনি যেভাবে আমাদেরকে এখন ম্যাম বলছেন ডেফিনেশন, আমরা এভাবে কি পিডিএফটা পেয়ে যাব? না, পিডিএফ আমি দেব না, এগুলো লিখুন। না লিখছি, তারপরে বলছি আর কি, তাহলে আরেকটু ক্লিয়ার হতাম। না না, এইরকমই বেশি করতে হবে না, এই জিনিসগুলো শুধু এইভাবেই লিখে রাখুন। কারণ জানুন, আপনারা শুধু জানুন যে এই জিনিসগুলো আছে। আর আপনারা যখন পেশেন্টকে করাবেন, কতটা করাবেন, আমি যখন ডিজিজগুলো করাবো তখন আমি বলে দেবো যে কিভাবে করবেন, কতটা করবেন, বুঝেছেন? শুধু এগুলো জানুন যে এই জিনিসগুলো আছে। নাহলে ধরুন কেউ যদি বলে যে কি আছে না আছে, তাহলে তখন আমরা বলতে পারবেন যে হ্যাঁ, আর তখন হবে এগুলো আছে শর্ট কর্মের মধ্যে এই জিনিস। তারপর হচ্ছে ত্রাটক। ত্রাটক মানে শুধু মোমবাতি দিয়ে বসিয়েই করা, এটা এই নয়। মানে ত্রাটক হচ্ছে যে কোনো সূক্ষ্ম আর কি, যে কোনো সূক্ষ্ম আর কি কোনো লক্ষ্যকে স্থির করে আমরা তাকিয়ে থাকবো, যতক্ষণ না আমাদের চোখ দিয়ে জল পড়ছে ততক্ষণ তাকিয়ে থাকবো, সেটাই হচ্ছে নেতি, মানে সরি ত্রাটক। মানে শুধু মোমবাতি না, মানে যে কোনো ধরনের একটা মানে স্থির বস্তুকে একভাবে তাকিয়ে থাকা, এই নয় যে আমাকে মোমবাতি দিয়েই করাতে হবে, বুঝেছেন? আমি এইটা বলছি ডিফারেন্স। দেখবেন আপনারা যদি ত্রাটক বলে নেটে সার্চ করেন তো সবাই দেখবেন মোমবাতি নিয়ে চারধারে সবাই বসে আছে, কিন্তু এইটা এরকম নয় যে আমাকে মোমবাতি নিয়েই করতে হবে। আমি কোনো একটা পয়েন্টকে স্থির করে চোখের পাতা যদি না ফেলে একভাবে তাকিয়ে থাকবো। কতক্ষণ তাকিয়ে থাকবো না, যতক্ষণ না আমাদের চোখ দিয়ে জল পড়ছে ততক্ষণ আমি তাকিয়ে থাকবো, সেটা হচ্ছে ত্রাটক। তাহলে কোনো স্থির বস্তুকে একভাবে তাকিয়ে থাকবো যতক্ষণ না চোখ দিয়ে জল পড়ছে, এটাই হচ্ছে ত্রাটক। এর ফলে কি হবে না, আমাদের চোখে সমস্ত রোগ দূর হবে, আর হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করবে। চোখের সমস্ত ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে আর কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে। এরপর নেক্সট লিখুন কপালভাতি, লাস্ট কপালভাতি। আমরা যেভাবে কপালভাতি করি না, ধীরেন্দ্র ঋষি কিন্তু সেইভাবে বলেনি কপালভাতি করার কথা। হ্যাঁ, আমরা যেভাবে নর্মাল শ্বাস নিই ছাড়ি, এটা সবাই জানে যে এইভাবে, কিন্তু এখানে অন্যরকম ভাবে বলেছে, কিন্তু আপনারা ওইভাবেই লিখে রাখুন। শুধু ভাগগুলো লিখে রাখুন যে কি কি বলেছে। একটা হচ্ছে বাথটম, যেটা নর্মাল আপনারা করেন, ওটাকেও বলতে পারেন বাথটম। বয়াকা ত কয় রফলা ম, হ্যাঁ বাথক্রম। তারপর হচ্ছে বুথক্রম, বয়ে হস্য খণ্ডত্ব, বুথ কয় রফলা ম, ক্রম, বুথক্রম। ব্রুতক্রমটা লিখুন। বাতাসটা হচ্ছে আপনারা যেভাবে করেন ওইভাবেই করবেন, বাতাসটাকে ওই জন্য বাতকম বলা হয়েছে। ব্রুতকমটা কি না, হচ্ছে নাক দিয়ে জল নিয়ে মুখ দিয়ে বার করা।
এটা হচ্ছে বুদকম। নাক দিয়ে জলকে নেব আর মুখ দিয়ে বার করবো, এটা হচ্ছে বুদকম। আর নেক্সট তারপরে লিখুন যে শীতকম, তালবসায় দীর্ঘি খন্দাত্ত। শীতকম, শীতকম হচ্ছে মুখ দিয়ে জল নিয়ে নাক দিয়ে বার করা। বুধক্রম তো মনে হয় একই রকম দেখলাম, নাক দিয়ে না, জল নিয়ে। বুদকম হচ্ছে নাক দিয়ে জল নিয়ে মুখ দিয়ে বার করা। আচ্ছা, আমরা নরমাল কি জল তো মুখ দিয়ে খায় না, ওটা হচ্ছে অপোজিট। এটা হচ্ছে উৎকণ্ঠা ম্যাম। বুধ বয়হস্ত জফলা খন্দত্ত, বুধকম, বুধকম। আর তারপরেটা হচ্ছে শীতকম। শীতকম, এটা হচ্ছে মুখ দিয়ে খাবো আর হচ্ছে নাক দিয়ে বার করবো, এটা হচ্ছে শীতকম। ম্যাডাম, যে বুদকম যেটা বলছেন নাক দিয়ে জল নিয়ে মুখ দিয়ে বের করা, এটা কি জল নীতির মতোই নাকি? মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বার করা, এর উল্টো। মুখ দিয়ে জল নিয়ে মুখ দিয়ে জল নাক দিয়ে বের করা, আর নাক দিয়ে জল নিয়ে মুখ দিয়ে বের করা। হ্যাঁ, এটা আমাদের শর্ট। তাহলে আজকে আপনারা যেইটুখানি জানতেন যে শর্ট ক্রিয়া শুধু এইগুলো, এর থেকে আরো এই জিনিসগুলো রয়েছে, ডিটেলসে বলে দিলাম শর্ট ক্রিয়ার এই সব আছে। ম্যাডাম প্রথমটা কি করতে হবে? কি কপালঘাতের প্রথমটা কি করা লাগবে? কপালভাতি হচ্ছে বাতাসটা আপনারা যেভাবে করে সেইভাবে, কিন্তু এখানে যেটা বলেছে না বইয়ে, এটা অনুলোম বিলোম যেভাবে করি সেই প্রসেসটা বলেছে, সেই প্রসেস করতে হবে না। নর্মাল আমরা যেভাবে কপালভাতি করি, আমরা যে ট্রিটমেন্টের অনুযায়ী সেইভাবেই করব, যে নেবো আর ফোর্সফুলি এক্সেল করবো, এটা হচ্ছে কপাল। এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেল আমাদের আজকে শর্ট ক্রিয়া। এবারে আপনাদের যা প্রশ্ন থাকলে আপনাকে বলতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করুন। আমি হচ্ছে যে একে একে সবাইকে সুযোগ দেব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। আপনারা হ্যান্ড রাইজ করবেন, আমি একে একে সবার নাম বলবো। জি, অনেকে হ্যান্ড রাইজ করছেন। আয়েশা খাতুন, আপনি যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন আপনার মাইকটি আনমিউট করে। আয়েশা খাতুন, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি বলুন, অবশ্যই বলুন। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জিজ্ঞেস করছি, ফ্রোজেন শোল্ডার হলে ওই জায়গায় আমরা কি ব্যায়ামগুলো করতে পারি? ওগুলো আমি সব বলে দেবো। আগে তো আমাকে জানতে হবে না কোথায় শোল্ডার জয়েন্টটা কিরকম কি আছে, আগে আমি সব অস্থিগুলো জয়েন্ট আর হচ্ছে স্কেলেটাল সিস্টেমটা পড়ানোর পর ওই জিনিসগুলো বলবো, নি জয়েন্ট এই জিনিসগুলো আলোচনা করবো। একটা করে সিস্টেম পড়াবো, সেই ওরিয়েন্টেড যা যা সমস্যা আছে আমি সেগুলো সব আলোচনা করবো। সাধারণত যে যে জিনিসগুলো আছে বলে আগে ওগুলো পড়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে না। জি জি জি, ধন্যবাদ। নেক্সট হচ্ছে মোজাম্মেল হক ভাই, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি আসলে মিস করেছি আর কি, আমি প্রথম দিকের 15 মিনিটটা মিস করেছি। জি ভাইয়া, আমাদের হচ্ছে যে পুরো ক্লাসটাই রেকর্ড করা হয়েছে, আমরা রেকর্ডিং পাঠিয়ে দেবো এবং সাথে নোটও দেওয়া হয়েছে, আপনি সেটাও ফলো করতে পারেন, সেখানে সবকিছুই দেওয়া আছে।
তো এটা চিন্তার কোনো ব্যাপার না, আপনি পেয়ে যাবেন সবকিছু। আচ্ছা ঠিক আছে ম্যাম এরপরে আমি হচ্ছে একটু কোশ্চেন ইয়োগেলা এলা। আমি 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 সিরিয়ালি সবাইকে ডাকবো। এরপরে হচ্ছে ইয়োগেলা এলা যিনি আছেন আপু, আপনি বলতে পারেন আপনি যা বলতে চাচ্ছেন। ম্যাম আমার না একটু শ্বাস নিয়ে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে খুব নর্মাল, কিন্তু আমার মনে হয় যে আপনি এটা আমাকে খুব ভালো ক্লিয়ার করে দিতে পারবেন। আমরা যখন সূর্যবেদী বা চন্দ্রবেদী করি, এক নাক দিয়ে শ্বাস নিয়ে আর এক নাক দিয়ে শ্বাস ছাড়ি, এটা প্রথমে শিখেছি। হ্যাঁ, তো যেমন সূর্যবেদীতে ডান নিচ্ছি বাঁয়ে ছাড়ছি, হ্যাঁ, চন্দ্রতে বাঁয়ে নিচ্ছি ডানে ছাড়ছি। এবার আমি আরো দেখেছি যে সূর্যবেদীতে শুধু বাম নাকটা চেপে ধরে ডানেই শ্বাস নেওয়া ডানেই শ্বাস ছাড়া, হ্যাঁ, মানে একই নাকে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি। তো আমার আমার কাছে বেশি এফেক্টিভ লাগে এইটা, যে একই নাকে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া। তো কোনটার কি মানে বেনিফিট বা কোনটা করলে ভালো বা কোনটা করলে বেশি সুবিধা, এটা যদি একটু বলতেন। না, ওই দু রকম ভাবেই করা যায়। যখন আপনার মনে হচ্ছে না যে আপনি ওইটাতে বেশি বেনিফিটস পাচ্ছেন, তাহলে আপনি ওটাই করবেন। দু রকম ভাবেই বলা আছে, একজন এক এক রকম ভাবে বলেছেন। তো কেউ বলেছেন যে এরকম মানে ডান দিক দিয়ে নেবেন, ডান দিক দিয়েই ছাড়বেন। আমরা শুধু হচ্ছে ডান দিকটা কি হচ্ছে, যদি আমরা সায়েন্টিফিক দেখি যে ওখানে হচ্ছে সিম্প্যাথেটিককে হচ্ছে অ্যাক্টিভ করছি, তাহলে হচ্ছে আমরা শুধু ডান নাক দিয়ে নিচ্ছি, ডান নাক দিয়েই ছাড়ছি। আর বাঁ নাক দিয়ে নেবো, বাঁ নাক দিয়ে ছাড়বো, সেই সেম একই প্রসেস। আর ওটা হচ্ছে চন্দ্রবেদী। আপনার যদি মনে হয় যে আপনি ওইটাতে বেশি বেনিফিট পাচ্ছেন, আপনি ওটাকেই করবেন। আর ধরুন এরকম আছে যে যারা একটু প্রেসেন্ট আছে, তারাও একটু অসুবিধা হয় এইভাবে ডান নাক দিয়ে নেওয়া আবার বাঁ নাক দিয়ে ছাড়া, এরকম অসুবিধা। তখন আবার তাদেরকে শুধু বোঝানোর জন্য শুধু তখন বলা হয়ে যায় যে শুধু আপনার ডান দিয়েই নিক আর ডান দিয়েই ছাড়, এইভাবে। এর কোনো এ নেই যে আমাকে ওইভাবেই করতে হবে, বুঝেছেন? মেন আমাকে জানতে হবে যে আমি যার জন্য করছি সেই বেনিফিটসটা পাচ্ছি কিনা, তাহলেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে আবুল কালাম ভাইয়া, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, অবশ্যই মাইক আনমিউট করে বলুন। জি শিওর, থ্যাংক ইউ ম্যাম। আমি জানতে চাচ্ছিলাম, কয়েকটা জায়গায় বলা হয়েছে যে কণ্ঠ পর্যন্ত জল খাওয়ার বিষয়। তো আমরা বুঝবো কিভাবে যে আমি কণ্ঠ পর্যন্ত জল খেতে পারলাম কিনা, বা কতটুকু হলে কণ্ঠ পর্যন্ত? এটা আপনি একটা যখনই জল আর খেতে পারবেন না, যখনই এক গলা পর্যন্ত হয়ে যাবে, আপনি আর খেতে পারবেন কি? যখন মনে হচ্ছে আপনি আর খেতে পাচ্ছেন না, তার মানে জানবেন যে একদম কণ্ঠ পর্যন্ত ভর্তি হয়ে গেছে, তাই আপনি আর খেতে পাচ্ছেন না জল। ওকে, ধন্যবাদ। আর ছোট আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে দন্ত দৌতিতে আমরা যে বিষয়গুলো বলা হয়েছে ম্যাম, যে দন্তমূল, জিহ্বামূল, কর্ণরন্ধ্র, কপাল রন্ধ্র, মানে শুধু নামগুলো বলা হয়েছে, কিন্তু এগুলোর দৌতি ক্রিয়াটা কিভাবে হবে বাকি? দেখুন, আমরা যেমন সকালে রোজ ব্রাশ করি সেইভাবেই আর কি। আমি বললাম যে ওই সেমই জিনিস এখানে হচ্ছে। যৌগিকরা তখন তার ব্রাশ ছিল না, তখন ওই দণ্ডমূল নিয়ে, বেদ মূল নিয়ে এই জিনিসগুলো করতো। ওই জিনিসগুলো আছে, সেই জন্য আমি বলিনি এই জিনিসগুলো। যেমন হচ্ছে আমরা কান পরিষ্কার করা, ওখানে বলা হয়েছে যে এই অনামিকার তর্জনী দিয়ে কানকে পরিষ্কার করার কথা। এই জন্য আমি ওগুলো বলিনি, এগুলো অতটা দরকার লাগবে না। কপাল রন্ধ্র বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে? কপাল রন্ধ্র, কপাল মানে এই কপালটাকেই পরিষ্কার করা, মানে ধরুন সকালে যে আমরা মুখ ধুই না, ওই প্রসেসিংটাই এইখানে এইভাবে বলেছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে সালেহা বেগম আপু, আপনি বলতে পারেন, আপনি যা বলতে চান, আনমিউট করে বলুন। সেটা আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনি ওই রোটেশনের আঙ্গুল রোটেশনের কথা বললেন, ওটাকে কি বলে? ওটা আমি ক্যাচ করতে পারিনি। সার্কামফ্লেকশন মানে পুরোটা যখন 360 ডিগ্রি যখন মুভমেন্ট হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সার্কামফ্লেকশন। বুঝেনি আরেকবার বলেন, কি নাম? সার্কামফ্লেকশন। সারগাম, CIR CUM, সার্কামডাকশন। DUCTION, সার্কামডাকশন। আর আরেকটু ইয়ে আছে, সেটা হলো আমরা যে শেষে কপালভাতিটা পড়লাম, ওই যে বাতক্রম, বুৎক্রম, সিটক্রম, এটা কপালভাতির আন্ডারে, এটা তো বুঝাচ্ছে। আচ্ছা ম্যাম, যেটা আমি ইয়ে করি, আমরা যে শুরু করি মহাপ্রাণ ধ্বনি দিয়ে, এই মহাপ্রাণ ধ্বনিতে আমাদের কি উপকার হয়, এটা একটু
অন্যদের বুঝাইতে হয় আর কি, সেটা একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা যখন যোগাসন, যখনই আমরা যোগের কিছু করা হয় না, তখন আমরা যে কোনো হচ্ছে প্রার্থনা দিয়েই শুরু করতে হয়। তার এই বা মহাপ্রাণ ধ্বনিই বলুন আর যে কোনো আর কি চ্যান্টিংই বলুন, এর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা যখন সেই সাবজেক্টেই যখন বসছি, যাতে আমাদের শরীর আর মন হচ্ছে একই জায়গায় আমরা কনসেন্ট্রেট করতে পারি, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। নাহলে আমার মনটা এদিক ওদিক চলে যাবে না, তার জন্য ওই জায়গাটাকে কনসেন্ট্রেট করার জন্য প্রথম আর কি যখনই আমরা দেখবেন যে একভাবে চোখটা বন্ধ করে শুরু করছি, তখনই আমার মাইন্ড আর হচ্ছে শরীর একই জায়গাকে আমরা নিয়ে আসার চেষ্টা করি, তার জন্যই করা। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে আনোয়ার হোসেন ভাইয়া, আপনি কিছু বলতে চাইলে মাইক আনমিউট করে বলতে পারেন অবশ্যই। নমস্কার ম্যাম। ম্যাম আমি বলতে চাচ্ছি ধৌতি, বুদ্ধি, নৌলি, নীতি এগুলা পাশাপাশি ইন্ডিকেশনের পাশাপাশি কন্ট্রা ইন্ডিকেশনও আমাদের জানিয়ে দিয়ে। এগুলো যখন আর কি এগুলো পড়াবো তখন বলে দেবো ডিজিজ গুলো, সেই জন্য আর বলি। সাধারণত ধরুন আমি যখন নৌলি করছি, এটা নর্মাল ব্যাপার, যদি আমি নৌলি করছি তার যদি খুব আলসার থাকে আমি তাকে পড়াবো না। শরীর সমস্যা সিজার মানে সিজার হয়েছে বা হচ্ছে কোনো অপারেশন হয়েছে, আমি তাকে করাবো না। যেখানে যার কোনো সমস্যা হয়েছে, ধরুন জাস্ট 6 মাসও হয়নি অপারেশন হয়েছে, তাহলে আমি তাকে করাবো না। প্রথমে আগে ওই জিনিসটা আলসার বলুন, যাবতীয় যা আরো অন্যান্য সমস্যা যদি থাকে, সেই জিনিসগুলো যদি থাকে আমি তখন ওই জিনিসগুলো করাবোই না। মিনিমাম আমাকে 6 মাস তাকে টাইম দেয়। যদি সিজারান হয়, আলসার থাকে, আলসার আগে কতটা ঠিক হয়েছে সেটা দেখবো, আগে আলসার ঠিক করবো, তারপরে আমি ওগুলো করাবো না। ম্যাম একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে আমরা যতটুকু পড়েছি জেনেছি সেটা হচ্ছে নৌলি করার সময়, নৌলি করার ক্ষেত্রে অবশ্যই আলসার থাকলে এটা। হ্যাঁ, নৌলি করার সময় কি আলসার থাকলে নৌলি করা যাবে না। হ্যাঁ, করা যাবে না তো, সেটাই তো বললাম, করা যাবে না। আমার যদি এই সমস্যা থাকে আমি করাবো না, তো প্রথমে আগে ওটা ঠিক করবো আলসার, তারপর আমি চেষ্টা করাবো করানোর। ম্যাম সেক্ষেত্রে আলসারের মানে মাত্রাটা কত? তার জন্য তো টেস্ট করতে দেবে। উনি তো শুধু তো যোগাসনই করবেন না, তার সাথে সাথে উনি ডক্টরও দেখাবেন। ডক্টর কি বলছেন তার উপর ডিপেন্ড করে আমি ট্রিটমেন্ট করাবো। আমি সেই যেগুলো দেখবো কতটা কি হচ্ছে, ঠিক হয়েছে কিনা, ডক্টর কি বলেছেন তাকেও সেটা জিজ্ঞাসা করতে হবে। পুরোপুরি তো আমি ওইটা দিয়েই ঠিক হবে এরকম তো করাতে পারবো না। উনি ডক্টর আমাদের না ম্যাম বলুন, অবশ্যই। আমি সরি ইন্টারাপ্ট করার জন্য। উনি যখন ডক্টরও দেখানো, এরকম আমার কাছেও আছে পেশেন্ট আর তার আলসার আছে, তাকে আমি এখন ওগুলো করাই না। যখন দেখবো যে পুরোপুরি ঠিক হয়ে গেছে আবার তাকে টেস্ট করতে বলবো। যখন দেখবো যে ঠিক হয়ে গেছে আলসার, তখন আমি ওই জিনিসগুলো চেষ্টা করবো করাতে, ছোট অল্প অল্প করে। নৌলি করাটা খুব কঠিন, তার আগে হচ্ছে উড্ডিয়ান ভালো করে প্র্যাকটিস করতে হবে। উড্ডিয়ান না হলে নৌলি হবে না, আগে উড্ডিয়ান প্র্যাকটিস করতে হবে, তবে নৌলি হবে। তাহলে আমি ক্লিয়ার হয়ে নেই, মানে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে কপালভাতি দিয়ে শুরু করি, কপালভাতি, তারপর অগ্নিশ্বর, তারপর হচ্ছে নৌলি। সেটা তো ধরুন আপনার কাছে যারা করছে তারা ওটা পারে, নৌলিটা করতে পারে, তার জন্য আপনি ওটা করাচ্ছেন। কিন্তু যারা পারে না তাদেরকে আপনি কিভাবে শেখাবেন? শেখানোর ক্ষেত্রে আগে প্রথমে উড্ডিয়ান না হলে তো নৌলি আসবে কি করে? পুরো পেটের মাসেলসটা পুরো একটা নলের মতো তৈরি হবে কি করে? সেই জন্য তো নাম হয়েছে নৌলি। পুরো মাসেলটাকে আমি নল আকারে তৈরি করব না। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমি হচ্ছে আরো অনেকে কোয়েশ্চেন জানতে চাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়। আর যতটুকু জানতে চান ম্যাম অবশ্যই অ্যান্সার করে দিবে। নেক্সট হচ্ছে হ্যান্ড রাইজ করেছেন ইমতিয়াজ আলম ভাইয়া, আপনি বলতে পারেন, আপনি মাইক আনমিউট করে বলুন। নমস্কার। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম খুব সাধারণ কথা, ওই যে বললেন বাদশার করলে হজম শক্তি বাড়ে। তো এখন হজম শক্তি বাড়লে তো আমরা খাবো বেশি, তখন যারা ডায়েটিং করে তাদের কি হবে? তারা তাহলে করবে না। হজম ক্ষমতা যদি ওরকম হয় তাহলে বেশি হয়ে গেলে করবে না। যদি মনে হয় বেশি খাবে তো তাহলে আমরা কম ক্যালোরি যুক্ত খাবার খাবো। যদি ওজন বেড়ে যদি আমি বাড়তে না চাই, বেশি করে ফ্রুটস খাবো, সবজি খাবো, তাহলেই হবে। ব্যালেন্স করব দুটোকে।
ঠিক আছে, ধন্যবাদ ম্যাম। আচ্ছা ম্যাম আমি নেক্সট একটু হচ্ছে বলতে পারি? আমাদের আরো কয়েকজন প্রশ্ন করবে, আমরা তাদেরটা ইয়ে করে আপনার প্রশ্ন জানতে হলে আপনি হ্যান্ড রাইজ করুন, আমরা আপনার প্রশ্ন নেব অবশ্যই। নেক্সট হচ্ছে মাহবুবুর রহমান ভাইয়া, আপনি কিছু বলতে চাইলে আনমিউট করে বলতে পারেন। জি, আমি ম্যাডামের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি নীতি করি, জল নীতি করি। এখন 2022-এ আমি সূত্র নীতি খুব ভালোই পারতাম, 2021-22-এ নীতি আমার হাতে আছে এখন কিন্তু আমার সূত্র নীতি গুলো হচ্ছে না, এই কিছু দূর নাকে দুইটা, তারপর মুখ দিয়ে বাইর করতে পারতেছি না, দোনো নাকে 1 লাখও হচ্ছে না আর কি। কি করা যায়, কেন হচ্ছে না একটু বলতে পারবেন ম্যাডাম? আগে প্রথমে জল নীতিটা এখন ভালো করে প্র্যাকটিস করুন, যখন আপনি ওখানে হ্যাঁ জল নীতিটা আগে প্রথমে তারপরে সূত্র নীতিটা করার চেষ্টা করুন। কারণ অনেক সময় কি হয় না, আমরা যখন একটু ভয় পেয়ে যাই, ওখানে যে মুখ আর হচ্ছে নাকের মধ্যে যে আর কি ছিদ্রটা রয়েছে সেই জায়গাটা বন্ধ হয়ে যায়। একটু টেনশন হলে ওই জায়গাটা আর হবে না, আর খুলবেই না ওই জায়গাটা, এরকম ওই জন্য আর হয় না। আপনি একদম রিল্যাক্সে করবেন, তার আস্তে আস্তে হয়ে যাবে ধীরে ধীরে। আগে পারতাম, আগে যখন পারতেন তো আবার একটু প্র্যাকটিস করবেন, অটোমেটিক্যালি হয়ে যাবে। যখন করতেন তখন প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা নেক্সট হচ্ছে যে আছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ বড়ুয়া নামে একজন, আপনি আপনার মাইক আনমিউট করে আপনি কথা বলতে পারেন। ম্যাম একটা ওই যে প্রথমে বলেছিলেন ওই আমরা গলা দিয়ে রোটেশন করি, ওইটার মধ্যে কোনটা ভুল বললেন কি? কি বললেন, কথাটা আপনার বোঝা গেল না, আরেকবার রিপিট করবেন। আমরা যে গলাটাকে রোটেশন করছি, হ্যাঁ ওখানে বললেন যে কিভাবে করলে ভুল হয়, ওই জিনিসটা একটু মিসিং হয়েছে। ধরুন আমরা যখন রোটেশন করতে বলি না, তখন সবাই এইভাবে করে না। অ্যাকচুয়ালি রোটেশনটা ওই পজিশনে না, রোটেশন মানে হচ্ছে জাস্ট লেফট সাইড আর হচ্ছে রাইট সাইড, এটাই হচ্ছে রোটেশন। একটা অক্ষের উপর আমরা যখন এই মুভমেন্ট করছি না, সেটাই হচ্ছে রোটেশন। রোটেশন এই নয় যে এইভাবে ঘোরাবো মানেই রোটেশন, এইভাবে রোটেশন হয় না। আমাদের এখানে যে জয়েন্টটা রয়েছে সার্ভাইকালে, সেই জয়েন্টটা ওই রকম নেই যে ফুল রোটেশন হবে। ফুল রোটেশনটাকে আমরা বলছি হচ্ছে সার্কামডাকশন। সার্কামডাকশন যখন হচ্ছে তার মানে তখন শঙ্কুর আকৃতি হচ্ছে, বুঝেছেন? যেটা হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট যেখানে আছে সেই জায়গাটাতে হয় সারা, আর হচ্ছে তুমি থামবে। আরেকটা কোয়েশ্চেন, এটা হচ্ছে ধরেন যাদের পোস্ট্রেট গ্ল্যান্ড বড় হয়ে যায় বৃদ্ধদের ক্ষেত্রে, ওনাদের জন্য এখানে এই যে শটকর্মের কোন জিনিসটা এফেক্টিভ বা এখানে আছে কিনা? কি বললে? এই যে পোস্ট্রেট সমস্যা হয় না, হ্যাঁ পোস্ট্রেট গ্ল্যান্ড, হ্যাঁ ওনাদের জন্য যাদের ইউনারি আপনার সমস্যা, ওনাদের জন্য শর্ট কর্মের মধ্যে কোনটা বেশি এফেক্টিভ বা শর্ট কর্ম আসলে কাজ করে কিনা? বেস্ট হচ্ছে এখানে শর্ট কর্মের মধ্যে যেটা আপনার বলতে এই যে জল বস্তি, সূক্ষ্ম বস্তি, এই জিনিসগুলো আছে, যেটা হচ্ছে সবথেকে বেস্ট। আর হচ্ছে মুদ্রা হচ্ছে অশ্বিনী মুদ্রা। আর শুধু যদি পোস্টেড এর যদি সমস্যা থাকে, ওটা হলো শুধু পোস্টেড এর যদি সমস্যা থাকে, তখন হচ্ছে তার জন্য যেমন জানুসির আসন, এই জিনিসগুলো আমি বলবো তখন, যে মহামুদ্রা আছে, এই জিনিসগুলো কিভাবে করতে হয়। এই মহামুদ্রা যেটা আছে না, সেটাই পোস্টেড এর জন্য খুব ভালো একটা জিনিস। জানুসির আসন, ওগুলো কিভাবে করতে হয়, ওগুলো হচ্ছে পোস্টেড এর জন্য সব থেকে ভালো। মহামুদ্রা, জানুসির আসন, ঠিক ওইটাই, ওই জিনিস করতে হবে পোস্টেড এর জন্য। আমি নেক্সট পড়াবো মহামুদ্রা, এগুলো আপনাদের আছে, খেচুরি মুদ্রা, এগুলো বিপরীত করণী মুদ্রা, আস্তে আস্তে আসবো, আপনারা সব আস্তে আস্তে জানতে পারবেন। যখন দেখবেন যে প্রায় সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তখন দেখবেন অনেক কিছু শিখে গেছে, আশা করি শেখাতে পারবো।